রক্ত খেতেই ভালোবাসে, মুসলমানদের রক্ত খুব মজা। এই রক্ত খেতেই ভালোবাসে, সেই জন্য আমাদের উপরে এই অত্যাচার অবিচার সর্বসময় শোষণ করেই চলেছে। উনি মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের রক্তটাই পছন্দ করেন, না হলে মুখ্যমন্ত্রী দেখবেন যেখানে যেখানে সংখ্যালঘু এলাকা সেখানে সেখানে রক্ত ঝরছে। আগামী 30 তারিখ আমরা কালীঘাট অভিযান করতে চলেছি এবং সেই আন্দোলন হবে রক্তক্ষয়ী আন্দোলন। সবচেয়ে বড় ব্যাপার, সম্প্রতি হাইকোর্ট বলে দিয়েছেন যে অতিরিক্ত মিড ডে মিল হলে রাস্তার কুকুরদের দেওয়ার জন্য। রাস্তার কুকুরদের জন্য মিড ডে মিল হয়, সংখ্যালঘুদের জন্য মিড ডে মিল হয় না। এই সংখ্যালঘু সমাজ শুনে রেখে দাও, আমাদের রাস্তার কুকুরের ছেলে অদম করে রাখা হয়েছে। হ্যাঁ, আমরা সত্যি দুধের গাই, কারণ আমরাই ভুল কাজ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক বিশ্বাস করে ক্ষমতায় এনেছি। 225টা মাদ্রাসা দিয়েছেন, তাদেরকে মিড ডে মিল দেন না, জামা জুতো পোশাক দেয় না, রাস্তার কুকুরের সাথে আমাদেরকে শুয়ে রেখেছেন। এই সংখ্যালঘু জাতিটাকে একেবারে সমাজের বুকে ধ্বংসাত্মক পরিণতি নিতে চাইছেন। দোষণ নয়, শোষণ করছে। দোষণ কথা বলবেন না, শোষণ করছে। এই শোষণ যদি না করতো তাহলে আজ আমাদের এই অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে হতো না। যে ওনার কিছু পেটুয়া বাহিনী আছেন, টুপি পরা দাড়িওয়ালা লোক দিয়ে উনি মনে করেন আমরা সংখ্যালঘু সমাজকে আমরা ড্যামেজ কন্ট্রোল করে ফেলেছি। আসলে সংখ্যালঘু সমাজকে শিক্ষার আঙ্গিক থেকে দূরে সরিয়ে সংখ্যালঘু সমাজকে পেটুয়া বাহিনী করতে চাইছেন, একটা দুধেল গায়ে বানাতে চাইছেন। প্রকৃতপক্ষে আমরা দুধেল গায়ে হয়ে গেছি। এখানে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু ভোট দিয়ে সংখ্যালঘুকে রাস্তায় নামিয়ে এনেছেন, সংখ্যালঘু জাতিকে রাস্তায় এনে ফেলবেন। সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থা একদম পুরোপুরি ভেঙে দিয়েছেন। মাদ্রাসার শিক্ষকরা কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে পথে, কারণ কেন তাদের রীতিমতো তাদের যে মাইনে তারা সেটাও পাচ্ছে না। এমনকি বাচ্চারা যে বলা হচ্ছে মিড ডে মিল দেওয়া হচ্ছে, তাদেরকে জামা জুতো ব্যাগ দেওয়া হচ্ছে, সেগুলো কিছুই দেওয়া হচ্ছে না। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে শীতকাল, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু তারা পথে, তারা ফুটপাতে, তাদের দিকে এই মিডিয়ার নজর যাচ্ছে না। কারণ কেন, তারা যে মাদ্রাসা শিক্ষক এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মেন স্ট্রিম যে শিক্ষকতা সেখানে থেকে তারা অনেকটা দূরে, সেজন্যই তাদের দিকে হয়তো মিডিয়ার নজর যাচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন, বলছি কতবার আপনারা কদিন বসে আছেন? আমরা গত 17ই ডিসেম্বর থেকে এখানে আমরা বসে আছি, আজ 8 দিন হয়ে গেল। এই 8 দিনে আমরা মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে এখানে আমাদেরকে বসতে হয়েছে, কারণ একাধিকবার আবেদন নিবেদন করার পরেও একাধিক চিঠি দিয়েছি, একাধিক ডেপুটেশন দিয়েছি, ওরা শুনে না, জন্য অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছেন। জানি না আমরা কেন কোন ধোঁয়াশার মধ্যে রয়েছি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ কোথায় নিয়ে যাচ্ছেন। এটা সত্যি বলছি, আমরা ধোঁয়াশার মধ্যে আছি, সত্যি ধোঁয়াশার মধ্যে আছি। না, আমি বলছি মুখ্যমন্ত্রী তো সংখ্যালঘুদের মাসিহা, মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাপারটা দেখছে না? কতবার মিটিং করলেন? মুখ্যমন্ত্রী কথা বলছেন, মুখ্যমন্ত্রী পরিষ্কার জিনিস শুনে রেখে দেন। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু ভোট দিয়ে সংখ্যালঘুকে রাস্তায় নামিয়ে এনেছেন। এই সংখ্যালঘু মানুষ আজ আমরা যারা রাস্তায় এনেছি, আর আপনার মধ্যে দিয়ে বলতে চাইছি, যারা বাড়ি বসে সংখ্যালঘু ছেলে মেয়েদের রাস্তায় নামায় দেখে তারা কোন রকম, যাদের কোন রকম স্পর্শ হচ্ছে না, তারা শুনুন, এই মুখ্যমন্ত্রী সবাইকে রাস্তায় এনে ফেলবেন, সংখ্যালঘু জাতিকে রাস্তায় এনে ফেলবেন। সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থা একদম পুরোপুরি ভেঙে দিয়েছেন। 2011 সালে ক্ষমতা আসার পর এই মুখ্যমন্ত্রী একটাও এমএসসি নেয়নি। 614টি মাদ্রাসা হয়েছে মুখ্যমন্ত্রী আসার আগে। মুখ্যমন্ত্রী বলুক, শ্বেতপত্র প্রকাশ করুক, উনি ক্ষমতা আসার আগে কটা মাদ্রাসা দিয়েছেন। মাদ্রাসার নাম শুনে অনেক আমার অন্য সম্প্রদায় ভাইরা নাক ছিটকাতে পারেন, কিন্তু মাদ্রাসায় যারা চাকরি করেন, হিন্দু মুসলমান সবাই চাকরি করেন। এটা পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এই মাদ্রাসাতে আজ মুখ্যমন্ত্রী আসার পর নতুন একটা মাদ্রাসা তৈরি হয়নি। উনি ঘোষণা করলেন 10,000 মাদ্রাসা। 10,000 মাদ্রাসা করার পরেও আজকে কত বছর হলো? আজকে 13 বছর হয়ে গেল। এই 13 বছরে উনি মুখ্যমন্ত্রী 235টা বেশি মাদ্রাসা দিতে পারলেন না। 235টা মাদ্রাসা দিয়েছেন, তাদেরকে মিড ডে মিল দেন না, জামা জুতো পোশাক দেয় না, রাস্তার কুকুরের সাথে আমাদেরকে শুয়ে রেখেছেন। একটা বলুন, একটা 100 দিনে কাজের মূল্যায়ন কত? যদি 300 টাকা করে মজুরি হয়, তার ন্যূনতম বেতনে 18,000 টাকা। একটা শিক্ষকদের মাইনে কত? 5,500, 12,000। এটাকে শিক্ষকদের একটা সাম্মানিক হলো? মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের কি ব্যাপার করতে চাইছেন? উনি উনি আমার মনে হয়েছে এই সংখ্যালঘু জাতিটাকে একেবারে সমাজের বুকে ধ্বংসাত্মক পরিণতি নিতে চাইছেন। আপনারা তো দুধেল গায়, মুখ্যমন্ত্রী তো বলেই। হ্যাঁ, আমরা সত্যি দুধের গাই, কারণ আমরাই ভুল কাজ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক বিশ্বাস করে ক্ষমতায় এনেছি। শুনে রেখে দেন, এই বিশ্বাসঘাতকতা চলতে থাকলে এই আমরা আনএডেড মাদ্রাসা, আমরা সমস্ত সমাজকে জাগিত করে এই মুখ্যমন্ত্রীকে একদিন প্রাক্তন করে ছাড়বো। কারণ মুখ্যমন্ত্রী আমাদের সাথে যে চরম বঞ্চনা করছেন, মিথ্যাচারিত করছেন। উনি তো এই দপ্তরের পূর্ণমন্ত্রী, ওনার তো দায়িত্ব আছেন। উনি ব্যর্থ, উনি সমস্ত মন্ত্রীদের কাছে কৈফিয়ত দেন। উনি নিজের দপ্তরে কৈফিয়ত দিন, উনি নিজের দপ্তরে মাদ্রাসা দপ্তরে কৈফিয়ত উনি দিন। উনি কি করতে পেরেছেন? উনি সবচেয়ে বড় ব্যাপার, উনি নিজে দায়িত্ব নিতে পারবেন না, আবার নতুন করে মাদ্রাসায় কিছু দায়িত্ব দিচ্ছেন। 6,000 টাকা একটা শিক্ষকের জীবন দেওয়া মানে তাকে বিষ খাওয়ানোর সমান। কিন্তু নতুন আবার 366 মাদ্রাসা অনুমোদন দিয়েছেন, তাদেরকে আবার জীবনটা নষ্ট ইনি করছেন। ভোটের আগে প্রাক মুহূর্তে আবার কিছু মাদ্রাসা দিয়ে উনি সংখ্যালঘুদেরকে ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন। আসলে সংখ্যালঘু সমাজকে শিক্ষার আঙ্গিক থেকে দূরে সরিয়ে সংখ্যালঘু সমাজকে পেটুয়া বাহিনী করতে চাইছেন, একটা দুধেল গায়ে বানাতে চাইছেন।
প্রকৃতপক্ষে আমরা দুধের গায়ে হয়ে গেছি। সত্যি প্রকৃতপক্ষে দুধেল গায়ে হয়ে গেছেন রয়েছেন স্যার, কথা বলবো। আমি বলছি আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন এখানে, কি সরকারের আধিকারিকদের চোখ আপনাদের দিকে পড়ছে না? না, আমাদেরকে তো মানুষই মনে করেনি। যদি মানুষ মনে করতেন তাহলে আমাদের কাছে আসতো বা কথা বলতো। আমরা বারবার দরবার করেছি, বারবার, কিন্তু আমাদের কথা মুখে বলে আমাদেরকে ললিপপ দেখিয়ে আজকে 13 বছর রেখে দিয়েছে, না খেয়ে না দিয়ে এই ঠান্ডার মধ্যে পড়ে থাকতে হচ্ছে। তারপরও ওনাদেরকে এত তোষণ করে মুখ্যমন্ত্রী, তাহলে তোষণ নয়, শোষণ করছে। তোষণ কথা বলবেন না, শোষণ করছে। এই শোষণ যদি না করতো তাহলে আজ আমাদের এই অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে হতো না। এই শোষণ করছে বলেই আমাদের এই ফুটপাতে পড়ে থাকতে হচ্ছে, ওনাকে খবরটা দেওয়ার জন্য যে আমাদের কি কষ্ট, কি আঘাতের মধ্যে রয়েছি। আমাদের বাচ্চাদের, ছেলেপুলেদের, মা বাপের আমাদের সামনে সামান্য ওষুধ পর্যন্ত ধরতে পারিনি, এমন কষ্টের মধ্যে দিন যাপন করছি যেটা বলে বোঝানো যায়নি। কিন্তু উনার নাম উনি করছেন তোষণ নয়, উনি করছেন শোষণ। মুখ্যমন্ত্রী তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাদ্রাসা করে দেবো, বা আরো শুধু সংখ্যালঘু যারা রয়েছেন তারা শিক্ষকতা তো করেন না, সংখ্যাগুরুরাও তো করেন। অবশ্যই এখানে আমরা যে 225টা মাদ্রাসা আছেন, এই 225টার মধ্যে 1/3 আছেন আমাদের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষরা। আসলে মুখ্যমন্ত্রী সবসময় একটা কাজই করছেন, বারবারই একটা বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘুদেরকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন। আমি সরাসরি জানতে চাইছি যে সংখ্যালঘু সমাজ পশ্চিমবঙ্গে এখনো ঘুমাচ্ছেন, তারা শুনে রাখুন, এই মুখ্যমন্ত্রী কথায় কথায় উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরাকে দেখান। উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরাকে দেখিয়েছেন। আজ যদি উনি ক্ষমতায় না থাকেন, এই রাতারাতি এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে সামান্যটুকু পাচ্ছেন, এই সামান্যটুকু থাকবে না। কারণ এদের কোনো কনফার্মেশন নেই, শুধুমাত্র ভাতার ওপর দিয়ে আমাদের সংখ্যালঘু সমাজটা চালাচ্ছেন। যারা শিক্ষক, যারা রেকগনাইজ স্কুলের শিক্ষক, তাদের ন্যূনতম একটা কনফার্মেশন তো থাকবে। উনি কনফার্মেশন দেননি, শুধুমাত্র দয়ার দানে ওপর দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন। কারণ উনি একটা জিনিসই বোঝেন, সংখ্যালঘুদের শুধুমাত্র একটা বিজেপির ভয় দেখালে সংখ্যালঘুরা স্বেচ্ছায় ওনাকে ভোট দেবেন। কিন্তু উনি প্রকৃতপক্ষে সংখ্যালঘুদের ভালো চান কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহান আছেন। উনি যে ওই মাথায় কাপড় দিয়ে ইফতারি করেন, ঈদের নামাজে উপস্থিত হয়ে যান। উনি প্রথমত এটা ভালো রকমই জানেন, প্রথমত যে ওনার কিছু পেটুয়া বাহিনী আছেন, টুপি পরা দাড়িওয়ালা লোক দিয়ে উনি মনে করেন আমরা সংখ্যালঘু সমাজকে আমরা ড্যামেজ কন্ট্রোল করে ফেলেছি। সংখ্যালঘু সমাজ জেগে গেছে, সংখ্যালঘু সমাজ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন। কারণ এই মুখ্যমন্ত্রী প্রতিটা মুহূর্তে সংখ্যালঘু সমাজকে বিপদে চালনা করছেন। যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার আছে, সেই সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডারটাকে উনি আর জনসভায় এমন ভাবে বলছেন, ভায়োলেন্স করছেন। আর ওর কথায় বিপদে, ওর কথায় শুনে সংখ্যালঘু সমাজ বিপদে পড়ছেন। যা গভর্নমেন্ট চাইছে আপনাদেরকে মিড ডে মিল দিতে। অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট তো মিড ডে মিল দেওয়ার জন্য তৈরি আছেন। সবচেয়ে বড় ব্যাপার, সম্প্রতি হাইকোর্ট বলে দিয়েছেন যে অতিরিক্ত মিড ডে মিল হলে রাস্তার কুকুরদের দেওয়ার জন্য। রাস্তার কুকুরদের জন্য মিড ডে মিল হয়, সংখ্যালঘুদের জন্য মিড ডে মিল হয় না। এই সংখ্যালঘু সমাজ শুনে রেখে দাও, আমাদের রাস্তার কুকুরের ছেলে অদম করে রাখা হয়েছে। এইটাই তো কথা, এটাই তো দুঃখজনক যে কুকুর যে আমরা খারাপ, এটা তো মানেই দাঁড়াচ্ছে। বলতে নিজের ঘৃণা হয় যে রাস্তার কুকুরের চেয়ে আমাদেরকে কত নিচে মনে করে, বা রাস্তার কুকুরের চেয়ে আমাদেরকে খারাপ মনে করে। আর পুরো সংখ্যালঘু জাতি তারা কি এটা দেখে আজকে আপনারা বসে আছেন এই শীতের সময় একদম খোলা হাওয়ায় রাতও কাটাচ্ছেন এখানে? আমরা সবচেয়ে দুঃখ লাগে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এতটাই তোষণ করেছেন যে উনি ওবিসি নিয়ে যে 35টা ওবিসি করেছিলেন, সেই 35টা ওবিসি যে কোটা মুসলমানদের যে করেছিলেন সম্পূর্ণভাবে অবৈধ। আজকে সংখ্যালঘু সমাজ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্মসংস্থানে বঞ্চিত হচ্ছেন। আজকে প্রত্যেকটা সংখ্যালঘু মানুষ কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করছেন মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিতা এবং তঞ্চকতা। মানুষ জেগে আছে, মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে বিপ্লব ঘটানোর জন্য অভিমুখে আছে। এটা শুধু মুখ্যমন্ত্রী সময়ের অপেক্ষা। কারণ এই যদি তোষণ চলতে থাকে, এই অফিসের ভোটে তাহলে 14 তলা থেকে টেনে নামাবে নিশ্চিত, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদেরকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় ফুটপাতে কুকুরের সাথে বসবাস করেন, আমরা কমিটমেন্ট করছি এই মুখ্যমন্ত্রী এই সংখ্যালঘু সমাজ এই তঞ্চকতার জন্য আমরা 14 তলা থেকে নিচে এনে আমরা ওনাকে ফুটপাতে নামিয়ে দেবো। কমিটমেন্ট করে গেলাম এখানে 26-এ নিশ্চিত কমিটমেন্ট করে গেলাম। কারণ উনি শিক্ষা, সবচেয়ে বড় বার শিক্ষা নিয়ে উনি যে জাতির সাথে বেইমানি করেছেন, 10,000 মাদ্রাসা দেওয়ার নাম করে 225টা মাদ্রাসা দিয়েছে। ললিপপ ঝুলিয়ে দেয় 26-এর আগে, ওই যে পিভি সেলিমের কথা বলছিলেন, এই আপনাদের প্রজেক্ট চলে গেছে, আপনাদেরকে এইভাবে যদি বলে ভোটটা নিয়ে নেয়। শুনুন, মানুষ মানুষ সেই বলা হয় নেড়া বেলতলা কবার যায়, কিন্তু বারবার যায় না। কারণ মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রান্তে প্রান্তে চোখ রাখুন, কান পাতুন, শুনতে পাবেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্মমতা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে। কারণ উনি অকাপ নিয়ে বিচারিত করেছেন। উনি প্রথমত, হ্যাঁ, ওনার সেটা তো আমাদের বলার অপেক্ষা লাগে না, সারা বাংলা মানুষ জানুক।
উনি 26,000 মানুষকে রাস্তায় নামিয়েছেন, 26,000 মানুষকে আসছেন। উনি ওয়াকআপ নিয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডারটাকে উনি ভায়োলেট করেছেন, শেষ মুহূর্তে অর্ডারটা দেওয়ার জন্য আজকে সংখ্যালঘু মানুষরা ওয়াকআপে তারা ইউডাইস পোর্টালে তারা আপলোড করতে পারছে না। এই বিড়ম্বনা ফেলার জন্য মুখ্যমন্ত্রী নিজে দায়ী। উনি যে আজকে ওবিসি কোটাটা যে আজকে বিনষ্ট হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। তো 1,000 টাকা করে লক্ষ্মী ভান্ডার সব দিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী, ভাতা তো দিয়ে দিচ্ছে, আবার সংখ্যালঘুদের জন্য ওই ঐক্যশ্রী মুখ্যমন্ত্রী তো বারবার বলে। আপনাদের মধ্যে কেউ ঐক্যশ্রী পেয়েছে, আপনাদের বাচ্চারা সবাই? শুনুন, দেখুন, অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী খুব সুচাতুর ভাবে আমাদের সমাজটাকে ডিভাইডেশন করছেন, খুব সুচাতুর ভাবে ডিভাইডেশন করছেন। কারণ শুধুমাত্র ঐক্যশ্রী দেওয়া হয় না, আমাদের সমস্ত রকমের স্কলারশিপ আছে। শুধুমাত্র ঐক্যশ্রী বলে উনি মুসলমানদেরকে আলাদা ভাগ করতে চাইছেন। কারণ এই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু তার স্কলারশিপ পায়, কিন্তু এইভাবে প্রত্যেকটা পদে পদে উনি কথায় কথায় উন্নয়নের খাতিয়ান বের করতে গিয়ে বলেন আমি ঐক্যশ্রী দিয়েছি, উন্নয়নের খাতিয়ান করতে বলে আমি হজ হাউস করে দিয়েছি। আরে শিক্ষার জন্য একটা জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষার অবলম্বন যথেষ্ট। উনি শিক্ষার জন্য কি করেছেন? সংখ্যালঘু সমাজকে পেটুয়া বাহিনী বানিয়েছেন। বোম বাঁধো, আমার পিছনে ছোট, আর নির্বাচনে তোমরা রিগিং করো, আর এইভাবে জেতা বুথগুলোকে হারা বুথগুলোকে জিতিয়ে নাও। এইভাবে পিটুয়া বাহিনী বানিয়ে মুসলমানকে ভোটের ময়দান নামাতে চাইছেন। আর শিক্ষিত সমাজকে জেগে গেলে, সংখ্যালঘু সমাজ জেগে গেলে ওনার পাঁচতলা থেকে বাড়ি চলে যাবে। আমি স্পষ্টত বলতে চাইছি, কারণ উনি যদি প্রকৃত শিক্ষানুরাগী হতেন আমরা ওনার বন্দনা করতাম। কারণ উনি আমাদেরকে এই বয়সে আমাদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। সত্যি আপনাদের বাড়িতে তো নিশ্চয়ই খুব অভাব চলছে, যেহেতু ঠিক মতো স্যালারি পাচ্ছেন না আপনারা। 5,000 টাকা বলছিল। অভাবটা তো কি বলা, এ তো বলার কিছু নেই। এখনকারের পকেট খরচা মানুষের, যে 5,000 টাকায় কি একটা মানুষের সংসার চলে? মা বাপ, ওষুধপত্র, খাওয়া দাওয়া, এই গ্যাসের দাম, এই সব অবস্থার মধ্যে দিয়ে যে কি কষ্টের সাথে রয়েছি সেটা মুখে বলার মতন নয়। আপনারা নিজেরা চিন্তা করলে বুঝতে পারবেন কি কষ্টের মধ্যে। তারপরেতে আবার এই মশার কামড়ে আমাদেরকে টেনে এনেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করব যে মুখ্যমন্ত্রী যদি আমাদের দিকে না তাকায়, তো মুখ্যমন্ত্রীর কিন্তু আগামী দিনে 26-এতে ওনার জন্য পরাজয় নিশ্চিত। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন। আপনারা তো এই বার্তা দিলেন, কার্যত সবাই মিলে রয়েছেন, এই বার্তা দিলেন। যদি না হয়, আপনাদের কথায় যদি কাজ না হয়, বা এখানে কি আপনারা দীর্ঘদিন বসে থাকবেন, কি করবেন এরপর? আমরা এখানে দীর্ঘদিন বসে থাকতে আসিনি। আজ আমাদের 8 দিন হয়ে গেল এখানে অবস্থান বিক্ষোভ চলছে। এই বার্তা ওনাকে বারবার দিচ্ছি যে আপনি আমাদের দাবি মিটান। যদি না মিটে আগামী 30 তারিখ আমরা কালীঘাট অভিযান করতে চলেছি, এবং সেই আন্দোলন হবে রক্তক্ষয়ী আন্দোলন। উনার জন্য হবে ভয়ঙ্কর আন্দোলন। উনি আজ পর্যন্ত এরকম কালীঘাট অভিযান দেখেননি। কারণ আমাদের শিক্ষকরা মরিয়া হয়ে আছে। যদি এডেড না করেন এই মাদ্রাসাগুলোকে, তাহলে আমরা কিন্তু ওনাকে ছাড়বো না। আর উনি হচ্ছেন একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। এই জন্যই বলছি, উনি 2021 সালের 5ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে দাঁড়িয়ে বিধানসভায় নিজে বলেছিলেন আমি এই 235টি মাদ্রাসাকে এডেড করে দিলাম। উনি তারপর কালনার জনসভা, আপনার বহরমপুরের জনসভা, আমাদের কসবার জনসভাতে দাঁড়িয়ে বলেছিলেন যে মাদ্রাসাগুলোকে এডেড করে দিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজও পর্যন্ত মাদ্রাসাগুলো এডেড হলো না। তার থেকেও দুঃখের বিষয় যে সিনিয়র মাদ্রাসাগুলো আছে তার শিক্ষক থেকে বঞ্চিত করে রেখেছেন, তাদেরও বেতন এখন পর্যন্ত চালু করলেন না। যদি এই 30 তারিখের আগে আমাদের দাবিগুলো উনি না মিটান, তাহলে 30 তারিখ দেখবেন যে ওনার জন্য ভয়ঙ্কর আছে। আমাদের কালীঘাট অভিযান, আমাদের হাজারের উপর শিক্ষক তারা প্রস্তুত হয়ে আছে। এই এই আন্দোলন হবে, হুঁশিয়ারি। একদম রক্তক্ষয়ী আন্দোলন, এর কোনো বিকল্প নয়। রক্তক্ষয়ী আন্দোলন। আমরা কমিটমেন্ট করছি, হয় এবার নয় নেবার, হয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, নাহলে আমরা আমাদের অধিকার, প্রাপ্য অধিকার আমরা ছিনিয়ে নেব। রক্ত ঝরিয়ে রক্তক্ষয়ী আন্দোলন, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে প্রথমত, কারণ সীমার একটা অতিক্রম। আমাদের বেঁচে থেকে লাভ কি আছে যদি আমরা মানুষের মতো বাঁচতে না পারি? তো আমাদের সর্বসময় দ্বিধাচারিত চলে। অথবা আমরা রক্তক্ষয়ী আন্দোলন জীবন দেব, আর না হলে আমরা নিয়ে যাব। দুটোর একটা করব। হয় আমরা মৃত্যুবরণ করব, আর না হলে আমরা আমাদের জিও সঙ্গে হাতে করে নিয়ে যাবো। মুহূর্তে দাঁড়িয়ে তাহলে সবাই মিলে এটাই বলছেন যে রক্তের বিনিময়ে আপনারা অধিকার। একসঙ্গে। আর মুখ্যমন্ত্রী এটাই পছন্দ করেন, উনি মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের রক্তটাই পছন্দ করেন। না হলে মুখ্যমন্ত্রী দেখবেন যেখানে যেখানে সংখ্যালঘু এলাকা সেখানে সেখানে রক্ত ঝরছে। কারণ এটা পরিকল্পিত ভাবে মুখ্যমন্ত্রী যদি চাইতেন, মুখ্যমন্ত্রী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে সমাজকে শান্তিপূর্ণ জায়গায় আনতেন। কারণ উনি চাইছেন এই রক্তকে। সংখ্যালঘুদের রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করে। অ্যাকচুয়ালি উনি রক্ত খেতেই ভালোবাসে। মুসলমানদের রক্ত খুব মজা, এই রক্ত খেতেই ভালোবাসে। সেই জন্য আমাদের উপরে এই অত্যাচার, অবিচার সর্বসময় শোষণ করেই চলেছে। উনি আমাদের দিকে মুড়ে দেখেনি। নামে তেমন হাতির দাঁতের মতন, হাতি যেমন যে দাঁতে দেখতে পাওয়া যায় সে দাঁতটা খাইনি, আর যে দাঁতে খাই সেটা কেউ দেখতে পাইনি। ওনার মন এক, মুখ এক,
কথা এক অন্তর এক, মুসলমানদেরকে শোষণ করে শেষ করতে, ধ্বংস করতে, মুসলমানদের গুড়া আস্তে আস্তে কেটে দিচ্ছে। আমরা মুসলমান জাগ্রত হও, এবং তারপরে পরেই আমাদের দিদি যদি সম্পূর্ণ না কাজ করেন, কিন্তু আর ব্যবস্থা 26-এ উনি ভালোভাবে বুঝতে পারবেন যে যেটা উনি মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি না হয়, তো আমার আর শেষ কথা বলার যে মুসলমানদের অবস্থান পরিপূর্ণ শেষ করতে চাচ্ছেন।